ভেঙে চুরে ফেলবো। মানে সাংবাদিকতার কাজ এটা কিনা? সাংবাদিকের কাজ কি কাউকে ধমকানো কিনা, চার্জ করা কিনা? বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সাথে যখন কথা বলি, ওই অমুক স্যারের করাপশন, প্রশাসনিক এটা সেটা, ঠিক আছে না? এটা খুব বেশি করতে আগ্রহী তোমরা। মনে হয় যেন তোমরা প্রতিপক্ষ, এক বাসায় থাকো অথচ প্রতিপক্ষ। অথচ তুমি কিন্তু দুর্নীতি উদ্ঘাটনের মানে কিভাবে কিভাবে করতে হয় এটা এখনো পরিপূর্ণভাবে শেখনি। একদম সোজা একটা কথা বলছিলাম, ঠিক আছে? তো এটা তুমি শিখছো, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিনিয়র হোক কিংবা তোমার প্রতিষ্ঠানের সিনিয়র সাংবাদিক হোক, তাদের নিশ্চয়ই সহযোগিতা নিয়ে তারপর তোমরা সেই জিনিসটা করো। তো আমি বলছি যে তুমি অনেক সাহসী, তুমি অনেক সৎ। তোমার আপন দুলাভাই করাপশন করছে পৌরসভা একটা, তুমি যুগান্তরে চাকরি করো, তুমি নিউজ করবা? কে করবে দেখে হাত তুলো তো। কত বড় নৈতিক সৎ সাহস, কে করবে? গ্রেট, একজন মাত্র পাওয়া গেল, করতে চেয়েছেন। হ্যাঁ, তারপরে তার বোন যখন কান্নাকাটি করবে এসে, হ্যাঁ, তখন তো আর ভাই তো আর পারবে না, পারে? মা এসে ধরবে, পারবা? সত্যি কথা বলছি। হ্যাঁ, তোমার ইচ্ছা আছে যে ওটা হলো সেটাও নিয়ে তুমি নিউজ করবা। আচ্ছা, তুমি তোমার শিক্ষক ধরো করাপশন করছেন, শিক্ষক 5 জন শিক্ষক করাপশন করছে, তুমি কি 5 জনকে নিয়ে নিউজ করো না একজনকে নিয়ে করো? তুমি 4 জনকে নিয়ে করবে, তাহলে তো জাস্টিস হলো না, নাকি? সেটা কি নৈতিক হলো? আচ্ছা, নৈতিকতা মাপার দরকার নেই। আমি একজন মানুষ হিসেবে আমি বলছি যে আমি একজন সাংবাদিক হিসেবে ভাবার আগে আমি অবশ্যই মানুষ হিসেবে আমি চিন্তা করব। হ্যাঁ, যে আমি একটা মানুষের সাথে কিভাবে কথা বলি। সাংবাদিকতাটা কি? যে ওখানে আমি দেখলাম যে ওই শহীদ মিনারের ওখানে একটা মারামারি হলো, কে কাকে মেরেছে। তুমি যেখান থেকে দেখছো সে পর্যন্ত নিজে সাক্ষী। যে তুমি দেখছো যে আমাকে আশিক মারছে, তার আগে যে আমি তাকে মেরেছি সেটা তুমি দেখোনি। তো তার আগে যেটা হয়েছে সেটা করনি, কিন্তু আমরা ওই যে এই অবস্থায় টিকার দিয়ে দিই, ঠিক আছে না? মারামারি, তো মারামারি হলে তো দুজনের দায় সমান, কিন্তু যে আগে মেরেছে বা যে বেশি অন্যায় করেছে তাকে তো দুজনকে এক পাল্লায় রাখি রাখি কি করে আমরা? ঠিক আছে না? ধরো ছাত্র শিবির ছাত্র দল সংঘর্ষ, তুমি দিয়ে দিলা, ঠিক আছে, সঠিক তথ্য দিয়েছো, শিওর তুমি? আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করে না সেভাবে, সেই কারণে, ঠিক আছে? তো ম্যাডাম, আপনি আমার কোনো ভুল হলে একটু ধরায় দিয়ে। আমি সাংবাদিকতার মানে ব্যাকরণগত জায়গাগুলো একটু কম বুঝি, আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝছি আর কি। তো কাজেই যেটা হচ্ছে যে সাংবাদিকদের অনেক ক্ষমতা, আমি অবশ্য এটা খুঁজে পাইনি খুব একটা। সম্মান আছে, সম্মান আছে বলেই অসম্মানটাও আছে। আমাদের কাছে মানুষের চাওয়াটা অনেক বেশি। যে মসজিদের ইমাম সাহেবও বিয়ে করতে পারে, সাংবাদিক করতে পারে না। আরেকটা হচ্ছে ইমাম সাহেব তো তারা হেল্প করতে পারে না। যে কেউ কোনো বিপদে পড়লে কোনো কুল কিনারে না পেলে আমাদের কাছে আসে, তাই না? আসে তো। তো তখন আমরা চেষ্টা করি একজন মানুষকে হেল্প করার। সেটা কিন্তু সাংবাদিকতা দিয়ে করি না, ফোন করে তদবির করি। ওসি সাহেব দেখা যাচ্ছে যে আমার পাড়ার কাউকে নিয়ে গেছে। সাংবাদিক ভাইরা তো ভাইরা অনেক ভালো জানে, যারা সাংবাদিকতা করেন মাঠে ঘাটে, খুলনার মতো জায়গায় বিশেষ করে, তাদের তো মনে হয় দিন রাত ফোন খোলা রাখতে হয় সব তদবিরের জন্য। ঠিক আছে, কাজে আমরা কেউই আসলে ওই যে বলছি যে একদম সলিড অ্যাবসলিউট একদম স্ট্রেট লাইনে ওইটা না। হ্যাঁ, ওইটা নিয়ে ভাবারও দরকার নেই। হ্যাঁ, আমি আমি কোনো খারাপ কাজ করবো না, আমি অন্যায় করবো না, আমি চেষ্টা করবো সত্য কথা বলার। সত্য স্যার, সত্য তো একটাই, কিন্তু সব সত্য বলতে পারে? তাহলে সাংবাদিক কি মেশিন না দিন বই যে সব সত্য বলবে? সাংবাদিক যার বেতন নেয়, যার কাছ থেকে তার সংসার চলে, তার বিরুদ্ধে বলতে পারবে। তুমি যুগান্তরে কই গেল এত সাহসী সাংবাদিক? তুমি তোমার প্রতিষ্ঠানের যে মালিক তার করাপশন নিউজ তুমি পারবা? পারবা? পারবা না। ঠিক আছে, তো কাজে আমি বলছি যে যতটুকু
আমরা চেষ্টা করব, যতটুকু করা যায়। এখন বুঝতে পারছি যে আমার এই কথাগুলো মনে হয় খুব বেশি ভারী হয়ে যাচ্ছে আরো। সবাই আমার কাছে সুন্দরবন নিয়ে শুনতে চায় নাকি? আচ্ছা, সুন্দরবন নিয়ে আমার কাজের শুরু হচ্ছে 2009 আইদার পরে আমি যখন আজকে যেখানে গিয়েছিলাম গাবুরা, সাতক্ষীরার একেবারে একদম শেষ প্রান্তে সুন্দরবনের ওখানে দুটা নদী আছে, কল্পিত এবং কপোতাক্ষ। আচ্ছা, আমি এই যে বলতে বলতে আমার কথা একটু লম্বা হয়ে যায়। আমরা আমাদের তোমার আশেপাশে কয়টা নদী আছে বলতে পারো? ঠিক আছে না? তা আমরা আসলে সব পারবো না। আমরা হলাম ক্যারিয়ার, আমরা হলাম এখান থেকে জানার চেষ্টা করবো, স্যারের কাছে যাবো, স্যার যিনি নদী নিয়ে কাজ করেন তার কাছে যাব। আমি সুন্দরবন নিয়ে অনেক কিছু জানি না, আমি স্যারের কাছে আসবো যে স্যার এই যে সুন্দরবনে বিষটা দিচ্ছে, বিষটা দিলে কি হয়? স্যার আমাকে বলবেন অনেক ক্ষতি হয়। কি বিষ দিলাম জিজ্ঞেসও করলো না স্যার, উনি জিজ্ঞেসও করলেন না, এটাতে করে মানে মাছ ধ্বংস, ইকোসিস্টেম শেষ, হ্যাঁ এটার যে মানে প্ল্যাঙ্কটন গুলো আছে, এটা আছে সেটা আছে, সব শেষ। আমি ওনার বক্তব্যটা দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। ঠিক আছে, কারণ আমার তো কোনো ঘাড়ে কিছু নাই, আমি হলাম ক্যারিয়ার। আমি সাংবাদিক, আমি হচ্ছে না, প্রথমত আমি একজন ক্যারিয়ার। ধীরে ধীরে আমি যখন আমার বয়স হবে, আমার উপর অনেক দায়িত্ব আসবে, আমি যত দায়িত্বশীল হব তত বেশি আমি অথরিটি নিয়ে মন্তব্য করবো, কথা বলবো ওই বিষয়টা নিয়ে। তার আগ পর্যন্ত আমি শুধু ক্যারি করবো এবং খুব নমনীয়তার সঙ্গে, বিনয়ের সঙ্গে। ঠিক আছে, আমাদের মধ্যে একটা হলে যে সে যে বেশি, যে সাংবাদিক যত বেশি অ্যাগ্রেসিভ দৌড়ঝাঁপ করে, একে মারে তাকে মারে, সে অনেক জনপ্রিয়। আমাদের আসলে বিষয়টা হয়েছে কি যে দর্শকরা, পাঠকরা যেই, তাদের যেই মানে রুচি, তারা যেভাবে চাইবেন, এ, সাংবাদিকতাটা বলি, সিনেমার নায়ক বলি, নাটকের নায়ক বলি, কিংবা শিল্পী বলি, ঠিক আছে, তারা সেভাবেই তৈরি হবে। তারা চিন্তা করবে যে এই জেনারেশন তো এরকম করে চায়। তো কাজে আমার কিন্তু সাংবাদিক হিসেবে কোন জেনারেশনের চাহিদা বা কোন একটা পক্ষের চাহিদা পূরণ করার জন্য ভাইরাল হবো, ঠিক আছে? আমি এটা বড়াই করছি না, বাংলাদেশে আমি খুবই একজন নগণ্য সাংবাদিক। ছোট্ট একটা বিষয় নিয়ে, মানে একটা বিষয় নিয়ে আমি কাজ করে গেছি বেশ কয়েক বছর। দেশ দুনিয়া পাল্টে দেওয়ার মতো কাজ করিনি, তারপরেও আপনারা আমাকে ডেকেছেন কেন? কি কারণে ডেকেছেন? কারণ আমি হয়তোবা একটা জায়গায় নিজেকে নিয়ে আমার কাজটাকে নিয়ে যেতে পেরেছি। তো সেটাই তো নাকি? তো এর সাথে সাথে যেটা হয়েছে যে আমি আমার নিজের যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, বিশ্বস্ততা আমার দর্শকের কাছে, আমার পাঠকের কাছে, সেটা ধরে রাখার চেষ্টা করেছি। একই সাথে আমার পরিবার এবং আমার প্রতিষ্ঠান, এই কয়টা জায়গায় যদি আমি আমার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারি, আমার তো আর জীবনে মরে যাওয়া ছাড়া এরপর আর কোনো কাজ নেই আমার। ঠিক আছে, তো আমি আসলে ওইভাবে চেষ্টা করেছি। সুন্দরবন নিয়ে যখন কাজ করতে যাই, আসলে আমার কাজে এটা এটা আমি তখন আমার অনভিজ্ঞতার কারণে, ম্যাচুরিটির কারণে আমি মানে এটার আহ, এটা এটার এক্সপোজটা হয়েছে মূলত যে হয়তো দস্যুদের প্রতি কিছুটা সংবেদনশীল আমি। হ্যাঁ, আমার সংবেদনশীলতা আছে, কারণ আমি জানি যে সুন্দরবনের ওই যে যে দস্যুগুলো ক্রস ফায়ারে মারা যাচ্ছে, হ্যাঁ, তার চেয়ে 1000 গুণ বড় ক্রিমিনাল আমার বাসার নিচ দিয়ে হাঁটে। ঠিক আছে, ওই ছেলেটা যার গায়ে ছেঁড়া গেঞ্জি, এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে, গায়ে ছেঁড়া গেঞ্জি, ও কত বড় ক্রিমিনাল, কি কি করেছে সে? কিন্তু আমার সেটা না, আমার কথা হচ্ছে যে 500-700 মানুষ যেভাবে হোক তারা সুন্দরবনে গেছে, এবং এই 500-700 জনের মানুষের জন্য এই পুরো অঞ্চল, সুন্দরবন উপকূল, এমনকি কক্সবাজার পর্যন্ত, সাগর, এই অঞ্চলের প্রত্যেকটা জেলে দুশ্চিন্তায়, যে এই মনে হয় তাদের পরিবার, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠেকানোর জন্য বাংলাদেশ রাষ্ট্র, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ, এটা সেটা গোয়েন্দা সংস্থা শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আচ্ছা, খরচ করার পর সেটার ফলাফল কি? ফলাফল নেই। আমি যখন কাজ করতে শুরু করি, দেখলাম যে সুন্দরবনের ভেতরে ওই সময় 270 জন জেলে,
অপহৃত অবস্থায় রয়েছে 270 জন। একটা রাফ হিসাব করলাম সুন্দরবনের পূর্ব পশ্চিম সব, রাজ্য বাহিনী, দুর্যোগের বাহিনী, মোতালেব বাহিনী, কাশেম বাহিনী, ঠিক আছে, এরকম করে এবং সাগর থেকে প্রায় প্রায় 250 জেলে ধরে নিয়ে আসছে, ভোলার জেলে, চিটাগাং জেলে, কক্সবাজার জেলে। আমি বলি যে 270 জন জেলে অপহৃত হয়ে আছে, সংবাদ কই, গোয়েন্দা সংস্থা কই? এই যে কোস্টগার্ডের এত বড় বড় জাহাজ, এই সেই র্যাব গঠন হলো, পুলিশ আছে, নৌ পুলিশ আছে, কোথায়? আমি বলছি যে ওরা কি করছে না করছে ওদের ব্যাপার, আমি সাংবাদিক কি করছি? আমি যখন বলবো যে 270 জন জেলে অপহরণ হয়ে আছে সুন্দরবনের ভিতরে, আমার নিউজ রুম কি এটা দিবে? দিবে না। 2 জনের কথা বললেও দিবে না, বলবে যে সোর্স কি। তখন মানে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমি বলবো যে এখন 7 জন জেলে অ্যাবডাক্টেড হয়ে আছে, হয়েছে, এই খবরটা আমি দিব, কারণ এইখানে আমার সেকেন্ডারি কোনো সোর্স নেই। সোর্স একটাই হচ্ছে, আমি দস্যু যে অ্যাটাক করছে তার সাথে কথা বলবো, যারা অ্যাডাপ্টেড হয়েছে তাদের সাথে সংখ্যাটা মিলাবো, এর বেশি তো আমার কিছু করার নেই। এবং একটা সময় গোয়েন্দা সংস্থা বলি, রাষ্ট্র সরকারের যে যন্ত্রপাতি আছে, তারা আমার তথ্যটা নিয়ে আগাবে, কারণ তারা তাদের সক্ষমতাই নেই ওই জায়গার খোঁজ খবরটা, আমাদের সাংবাদিকদের সক্ষমতাই নেই ওই জায়গার খোঁজ খবর নেওয়ার। আসলে তাহলে বলি, আমি তখন ভাবতাম যে আচ্ছা, নারায়ণগঞ্জে যদি একজন কাউকে অপহরণ করে 10 লাখ টাকা চাওয়া হয়, একটা টেলিভিশন পত্রিকা বসে থাকবে, কোন একটা গোয়েন্দা সংস্থা নির্লিপ্ত ভাবে বসে থাকতে পারবে? আমার কাজটা ছিল, আমার যেটা প্রথম টার্গেট ছিল স্যার, সেটা হচ্ছে যে আমি সুন্দরবনটাকে সেন্সিটাইজ করবো, মানে সুন্দরবনে এই যে অ্যাবডাকশন হচ্ছে, এই গরিব মানুষগুলো, যাদের হয়ে কথা বলার কেউ নাই, যারা নিজেদের কথা বলতে পারে না, যারা পরে আবারও বনে যেতে হবে বলে জিডিও করে না, পুলিশ কেউ জানায় না, তারা সেই মুক্তিপণের টাকাটা ওই সুদের মহাজনের কাছ থেকে, হ্যাঁ, মানে 100-200% হারে সুদে তারা টাকা নেয়, নিয়ে সেই টাকাটা দিয়ে সে ফেরত আসে মানুষটা। এই মানুষটাকে নিয়ে কথা বলার কেউ নাই, আমি বলি। আমি এই চেষ্টা শুরু করলাম এবং আমার কথা হচ্ছে যে আমি বাকি টেলিভিশন গুলোকে, পত্রিকা গুলোকে বাধ্য করব যাতে এই নিউজ গুলো ক্যারি করে, এবং এই নিউজ গুলো যখনই ক্যারি করবে, যখনই বলবে 37 জেলে অপহরণ, তখন হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো টনক নড়বে, পলিটিক্যাল যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে, ঠিক আছে, যেমন এটা কোন পর্যায়ে স্পর্শকাতর হয়েছে। আমার 12 বছর আগের পর একটি নিউজ, একটি ওই যে বিষ নিয়ে নিউজ, সেটা মংলার একজন পেজ, ফেসবুক পেজ থেকে সে আমার ভিডিওটা ডাউনলোড করে ওই আমার সেই সেম স্ক্রিপ্ট করে দিয়ে আবার দিছে যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাপ আসছে যে তোদেরকে ধরো। আমাকে ডিএফও সাহেব ফোন দিচ্ছেন এবং 2 জন জয়েন্ট সেক্রেটারি ঢাকা থেকে ফোন দিচ্ছেন, কি ব্যাপার এত, বলে এটা আপনার নিউজ, আপনাকে একটু দেখলাম। হ্যাঁ, আমার নিউজ। এটা কোন জায়গায়? আমি বললাম এটা ঝাপসিতে। ভাই ঝাপসি বলতে, আমি আপনি তো চেনেন না, আপনাকে আমি ম্যাপে দেখাই দিব। তো কি বিষয়টা, কিভাবে ওখানে আমাদের অপারেশন চালাতে হবে? এখন 12 বছর আগের ঘটনা। তো ঘটনা হচ্ছে, আমি বলছি যে এখন ওই যে জায়গাটা আমি চেয়েছিলাম যে আমার, মানে আমাদের দেশের, আমার পাশের একজন মানুষ অ্যাবডাক্টেড হলে তাকে নিয়ে এই রাষ্ট্র ভাববে, তাকে উদ্ধার করতে পারুক না পারুক চেষ্টা করবে, সেই জায়গাটায় আমি পৌঁছাতে পেরেছি। এর মাঝখানে যেটা হলো যে আমি কাজ করতে গিয়ে দেখি যে এই ডাকাত গুলো তারাও ভালো নাই, কেউ ভালো নাই তারা। এবং তাদের কাছে যখন পৌঁছালাম, দেখলাম যে তাদের এই জীবনে তারা যে রোজগারটা করে সেটা দিয়ে তারা তাদের অস্ত্রগুলি কেনে, আর ওই যে চলতে ফিরতে ওদের যে খরচ, হয়তো খাবার পানিটাও কিনে আনতে হয়, তাহলে যে এই এর মধ্যেই চলে যায়, বাকি যে টাকাটা আমাদের মতো ভদ্রলোকেরা এনজয় করে টাকায় বসে, কাজে তাদের হাতে আর কিছু থাকে না। এখন স্যার স্যার বলছিলেন একটা একটা বিষয় বলছিলেন যে ওই ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্টের সম্পর্ক। আসলে তো এই মুহূর্তে সুন্দরবনে 4টা 5টা ছোট ছোট দস্যু দল আছে, তারা এখন সুন্দরবনে কে কোথায় মাছ ধরবে, কে কোথায় কি করবে সেটা তারা নির্ধারণ করে। বন বিভাগ এখন অস্ত্র শস্ত্র হাত পা গুটায় ঘরে বসে থাকে। এটা আগে বন বিভাগ হয়তো একরকমের ইনফরমাল
ভাগ বটোয়ারা করে দিত যে এই মহাজন অমুক কোম্পানি তুমি অমুক জায়গায় যাও আপনি ভোগ করবে। ওটার মধ্যে ক্রাইম আছে, ঘুষ আছে, এটা আছে সেটা আছে, অপরাধ আছে, অভয়াশ্রমে মাছ শিকার আছে, নিষিদ্ধ সময়। এই যে আমি আজকে গেলাম সাতক্ষীরার শ্যামনগরের সোনার মোড়ে যে কাঁটা বলে আর কি মাছের আড়ত, ঘেরের মাছ নাই, সব সুন্দরবনের মাছ, অথচ গত 3 মাস ধরে সুন্দরবন বন্ধ। কোথায় সাংবাদিকতা? শুটকি মাছে ডিডিটি মেশানো হয়, ডিডিটি। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছাড়া বাকি পুরোটা সময় মানে বাতাসে যখনই মশা তখন থেকেই ডিডিটি শুরু। কোথায় আমাদের সংবাদ? তুমি করো। এটা কি আমাদের জনস্বাস্থ্য বলি, মানুষ হিসেবে বলি, এটা কি মানে ছোট জিনিস? এটা কি তোমার রেজিস্টার বিল্ডিং এ একটা ভোগান্তির চেয়ে ছোট জিনিস যেখানে কোটি কোটি মানুষ কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? এখন আসো, কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে জানলাম কি করে? এটা নিয়ে একটা গবেষণা হয়েছে। স্যার আমি সুন্দরবনে নিয়ে কোনো ডেটা পাই না। আমি ভাবতাম খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে আমি এখান থেকেই সবচেয়ে বেশি রিসোর্স পাবো, তথ্য পাবো, গবেষণা পাবো, পাই না স্যার। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষক ওই শিক্ষক, এই অ্যাক্টিভিস্ট ওই অ্যাক্টিভিস্ট দৌড়ে বেড়াইছি স্যার। আমি স্যাম্পল নিয়ে এসে দিচ্ছি, স্যার এটা একটু টেস্ট করে দেন। 1 মাস পরে বলছি ও ওইটা হয়েছে ওইটা হয়েছে। আমি পাইনি স্যার। তো কাজে আপনারা সবাই আমাদের উপরে দোষ চাপায় দেন, আপনারা নিজেদের দায়িত্বটা পালন করেন। আমরা আপনাদের দেওয়া তথ্য তুলে ধরবো, আপনাদের তথ্য দিয়ে পলিসি ঠিক হবে। আপনার কাছে যদি তথ্য, আপনি যদি বিজ্ঞান ভিত্তিক তথ্য না দেন, আপনি যদি গবেষণা না করেন, আজকে সুন্দরবনে আমি বললাম যে আমি এটা তো ওই যে বলে আমার যদি বড়াই করা হয়। বন বিভাগের ডিএফও সাহেবের কাছে গিয়ে বলবেন আপনার এখানে কয়টা নদী আছে বলতে পারবেন, কয়টা খাল আছে বলতে পারবেন না। বন বিভাগের কাছে এখন টোটাল খালের হিসাবই নাই। আমি বলছি যে একটা একটা গ্রস আছে বা তাদের একটা কমপ্লিট আছে, কিন্তু ছোট ছোট মিলিয়ে এটা নাই। সুন্দরবন নিয়ে যে মিথ, বনবিবির মিথ, এটা নিয়ে বাংলাদেশের কোন লেখকের লেখা নেই। ঠিক আছে না? এটা এখানে পশ্চিমারা বা এই অঞ্চল নিয়ে যারা করে তারা জানে যে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে বনবিবির পূজা করে। অদ্ভুত রকমের একটা ভুল তথ্য। তাহলে এখানে আমাদের কাজ কোথায়? আমাদের গবেষকরা কই? আমাদের অ্যানথ্রোপোলজিস্টরা কই? আমাদের প্রাণীবিজ্ঞানীরা কই? তা আমি ওই যে আবার দোষ চাপাচ্ছি, দোষ ওনাদেরও আছে আমাদেরও আছে, আমাদের ভোগ করতে হবে। আমাদেরকে আমি বলি যে তোমার রেজিস্টার বিল্ডিং এ একটা সেটা রিপেয়ার হবে। তুমি সাংবাদিকতা না করলেও হবে, তুমি সরাসরি গিয়ে বললেও হবে, 5 জন দিয়ে বলবে স্যার এটা সমাধান করে দেন, হবে। তোমার এটা নিয়ে পত্রিকায় লিখতে হবে না। তুমি চিন্তা করো যখন যদি সাংবাদিকতা করো, আমি সরি আমি তুমি বলছি, ঠিক আছে না? তুমি চিন্তা করবে যে তুমি আসলে কি নিয়ে কাজ করবা। তুমি সার্ফিং করতে থাকো, কোনটা ভালো লাগে তোমার, ওই বিষয়ে পড়াশোনা করতে থাকো। তুমি 10 বছর 15 বছর 20 বছর পরে তুমি ইন্টারভিউ নিয়ে নিয়ে নিউজ করছো, একটা সময় আসবে যখন ওই বিষয়ে সাংবাদিকরা তোমার ইন্টারভিউ করতে আসবে। যারা পিএইচডি করছে বিভিন্ন সারা পৃথিবী জুড়ে, তারা তোমার কাছে ঘুরে 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 আসবে, আমার কাছে আসে, আমার কাছে অ্যানথ্রোপোলজিস্ট আসে, প্রাণীবিজ্ঞানীরা আসেন। ঠিক আছে? তো আমি বলি যে আমি তো ইন্ডিজেনাস নলেজ, আমার তো কিছুই নাই, আমার চোখে দেখা আর মানুষের কাছে শুনি, সেটাই আমি সেটা আমি চর্চা করতে করতে, আমি ক্রস চেক করতে করতে এমন জায়গায় গেছি যে স্যার যেটা বলছেন সত্য, এখন আমি যেটা বলি সেটা সত্য। মানে সত্য বলতে আমি নিশ্চিত সত্য, এবং যেটা নিশ্চিত না সেটা আমি বলি না, লিখি না। ওই যে আমি সাংবাদিক, আমার যে কোনো কথা বলা যাবে না, দেখা যাবে না। আমি নিশ্চিত তোমাদের ফেসবুক খুঁজলে তোমাদের কারো সাংবাদিকতা থাকবে না, খারিজ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এটা এত সিরিয়াস বিষয় না, তোমরা আসলে এটা খুব উপভোগ করার মতো পেশা। ঠিক আছে? এই আমাদের এই যুগান্তরের যে হয়ে গেল, তাকে আমি খুঁজতেছি। আচ্ছা তুমি, আচ্ছা আমি তো যমুনা টেলিভিশনে ছিলাম সবশেষ। তা যমুনা টেলিভিশনে আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম বাবু, উনি খুব মানে রকচটা মানুষ, বকাঝকা করে নিয়েছি, আমাকে অবশ্য কোনোদিন বকেন। তো উনি বলতেন কি যে তুমি
এই বেতনের বাইরে আর কোনো ইনকামের চিন্তা করবে না। তোমার যদি এর চেয়ে বেশি টাকা লাগে তুমি ব্যবসা করো বা অন্য কিছু করো। তোমাকে যে ওই কোথাও যাবা, ওখানে যে তোমার যে একটা দিবে, তোমার যে সম্মানটা করবে, এটাই তোমার। আর বেতন বাড়াইতে হলে আমার কাছে আসো, আমি তোমার যদি দেখি তুমি যোগ্য, আমি তোমার বেতন বাড়াই দিব। তো কাজে সাংবাদিকতা এমন একটা কাজ যেটা তোমার মালিক তোমাকে অ্যাড্রেস করবে সরাসরি, তুমি যদি ভালো কাজ করতে পারো। তোমার যারা হেড অফ নিউজ আছে, চিফ রিপোর্টার আছে, তোমাকে নাড়াতে পারবে না, বিশ্বাস করো। আমি দাঁড়ানোই, আমি দাঁড়াই, আমি সবকিছু বলি, সবার বিরুদ্ধে কথা বলি। আমি বলি যে আমার নিউজ রুমে আমাদের সাংবাদিকরা করাপ্ট হয়ে গেছে, আমাদের যে সম্মান, আমাদের কাঁধে বন্দুক রেখে আমাদের ব্যবহার করে, আমাদের মাথার উপর দিয়ে কোটি 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 টাকার মালিক, এটা সেটা অনেক কিছু হয়ে গেছে। এখন আমি বলি তাহলে তো আমাদের তো বদনাম হওয়ারই কথা, তাই না? আমি করছি না, কিন্তু আমার পাশে তারা একজন করছে। তো তার সেটাও দেখার দরকার নাই ভাই, আমি আমার জায়গায় ঠিক থাকি। আর আমি যে অনেক বেশি কথা বলে ফেলছি, এরপরে যদি কিছু থাকে আমি বলবো। আমি আসলে সাংবাদিকতাটা ছেড়ে দিয়েছি। আমার মনে হয় সবাই জানো, তোমরা নাকি জানো? জানো না? পুরোপুরি জানো না? আচ্ছা। মানে হাউস ছাড়াও নয়, আমি আসলে মানে এটাকে কি বলবো, আনুষ্ঠানিক সাংবাদিকতা যদি বলি, পেশাদার সাংবাদিক। হ্যাঁ, যেমন আমি এখন কন্টেন্ট ক্রিয়েটরই বলি নিজেকে। হ্যাঁ, কিন্তু এবং মজার কথা হচ্ছে যে আমি কোনো একটা সমস্যা নিয়ে যদি আমার পেজে একটা পোস্ট করি, সেটা সমাধান, ঠিক আছে, কেউ না কেউ। কারণ কি, কারণ হচ্ছে ওই ক্রেডিবিলিটি অর্জন করেছে আমার ওই, ঠিক আছে, ওই যে গাবুরায় ঘুরতে ঘুরতে দেখলাম যে পাইপ বসায়, আজকে ঘুরে আসলাম, একটা পাইপ, ঠিক আছে না? তো বলছি যে একটা জাস্ট একটা পোস্ট, যে পাইপ কেন দুর্গাচরে, ওখানকার বড় মহাজনের ছাগল পুষতো, ভেড়া পুষতো, অথচ সুন্দরবনের ভিতরে আহ মানে ডোমেস্টিক অ্যানিমাল নিষেধ। এটা তোমাদের স্যারেরা দেখেনি, ওখানে ঘুরতে গেছে দেখেনি, সাংবাদিকরা দেখেনি, পুলিশ দেখেনি, বন বিভাগ দেখে না, বন বিভাগের তো, তাহলে ভয়ঙ্কর রকমের ক্রাইম এটা, যে বনের ভিতরে ডোমেস্টিক অ্যানিমাল যদি খুরা রোগ হয় ছাগলের, সেটা যদি হরিণের মধ্যে ছড়ায় যায়, এটা আমি স্বাভাবিক একজন স্বাভাবিক মানুষ হিসেবে জানি। তো সেটা এতদিন ধরে আছে, ওই মহাজন, ওই কোম্পানি বা ওই সাহেব, তার ভয়ে আপনি কথা বলতে পারেন। আমি খালি একটা পোস্ট করলাম, সুন্দরবনে ছাগল কেন, পরের দিন ছাগল নাই। 40 বছর ধরে ওখানে ছাগল পুষতো, খামার বানায় রাখছে। এটা যে না না, আমি আমি বলছি কি, তুই এই একটু সহজ ভাবে ভাব। আমি বলছি তোমার চারপাশটা দেখো, আর সবসময় নিজেকে জিজ্ঞেস করো আমি ঠিক আছি কিনা। আমরা তো ঠিক না, আমরা তো আর ফেরেশতা না, শয়তানও না যে আমরা একেবারে, আমরা ভুল করব, আমাদের ব্যর্থতা থাকবে, আমরা ব্যর্থতার গল্প কখনো আহ, কেউ মানতে চায় না, স্যারেরাও মানতে চায় না। আর সাংবাদিক তরিক ভাই দেখা যাচ্ছে তার অধিক একটা অ্যাসাইনমেন্ট, ওটা করে নিয়ে আসো, সে এসে যদি বলে যে আমি এটা পারি নাই, আমি এটা করি নাই, তাহলে তার চাকরি থাকে। এই তোমরা কি পারো না এটা বলতে পারো? তোমাদের সব পারো তোমরা, 100 ভাগ, জোরাতালি দাও তাহলে, তাই না? জোরাতালি দাও, জোরাতালি দিয়া, আমি প্র্যাকটিস করেছি আমার নিউজ রুমে, আমি 7 দিন 8 দিন ঘুরে এসে আমি বলেছি যে ভাই ফেল করছি, পারি নাই, কি করবে আমাকে, ঠিক আছে? যাই হোক, অনেক কথা হলো, আর অনেক লম্বা করে ফেললাম। অনেক ধন্যবাদ যারা নতুন দায়িত্ব নিলেন।